যেমন যে সম্পূরক প্রশ্নের কথা বলছিলাম যে রাজনীতিতে গুণগত পরিবর্তন তো আসলে নেতা কর্মী সবার মাধ্যমেই আসে, কিন্তু একটা বিষয় খুব লক্ষণীয়, সেটি আসলে সব সরকারের সব দলেরই, অধিকাংশ দলেরই বলতে হবে, সব দল না বলি, যে যখনই একটা মানে আমি একটু যদি সহজ ভাষায় বলতে যাই যে মধুর সন্ধান যখন পাওয়া যায় তখন অনেক মৌমাছি সেখানে ভিড় করে। এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আজকে এই পর্যায়ে এসছেন, আপনারাও নিশ্চয়ই চোখের সামনে দেখেন যে বিএনপির 5 আগস্ট পূর্ববর্তী যেই নেতাকর্মীর মানে সংখ্যা এবং পরবর্তীতে যে সংখ্যা বেড়েছে, এই যে অনুপ্রবেশকারী বলি কিংবা নতুন যারা আসছে এই মধুর সন্ধানে, তাদেরকে কি আসলে দলগুলো, বা যদি আমি আপনার কাছেই প্রশ্ন করি, বিএনপি কি ঠেকাতে পারলো কমিটি গঠন? এবং সেই সঙ্গে এটিও জানতে চাই, আগামী নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে, সেটি শুধুমাত্র আমি জাতীয় সংসদ বলছি না, যে কোনো ক্ষেত্রে বা কমিটির মনোনয়নের ক্ষেত্রে কতটুকু পারবেন? এই যে মধু প্রসঙ্গের কথা বললেন না, এটা আমরা ছাত্র জীবন থেকেই দেখে আসছি। এখন তো একটা পরিণত বয়সে আমরা পৌঁছাইছি। যেমন হুসেন মোহাম্মদ এরশাদের সময় অনেক ছাত্র নেতাকে আমরা দেখেছি। ডাকসুর জিএসএসি বাবলু সাহেব, উনি এখন প্রয়াত, আল্লাহ তার বেশ নসিব করুক, আন্দোলন করতে করতে আমাদের সঙ্গে আছে। একটা সময় শুনলাম যে সে সরকারে মানে নাই হয়ে গেল, এরশাদ সাহেবের পাশে বসে আছে। আমি এত টেলিভিশন ছিল না তখন, তারপরেও আমরা ধাক্কা খাইছি, আমরা সমালোচিত হয়েছি, আমাদেরকে অনেকে হয়তো কেউ কেউ অবিশ্বাসও করছে। কিন্তু ছাত্র রাজনীতির মূল কাঠামোটাই ছিল অন্যের বিরুদ্ধে মানে বিদ্রোহ সেই সময় থেকে। এবং এরশাদকে আমরা ছাড়ি না, আমরা স্টার্ট করছিলাম, আমাদের পরবর্তী যারা ছিলেন তারা এটা সাফল্য লাভ করছেন, তাকে বিদায় করেছেন। এই যে গণঅভ্যুত্থান, 26শে গণঅভ্যুত্থান, যারা ছিল ছাত্র, কুচিকাচা বলি বা একেবারে ছোট স্কুলের ছাত্ররা পর্যন্ত, এবার যারা এমনকি মায়ের কোলের থেকে বেরিয়েছে, মা গেছে এটার প্রতিবাদ করতে, বাবা প্রতিবাদ, ওই বাচ্চা মেয়েটা বা ছেলেটা কিন্তু আমিও যাব। এই যে প্রতিবাদের পরে এই প্রথম সরকারে অংশগ্রহণ করা গণঅভ্যুত্থান পরবর্তীতে, মানে ছাত্ররা একেবারে সরাসরি কলেজের বা ইউনিভার্সিটির ছেলেরা সরাসরি গিয়ে উপদেষ্টা মণ্ডলীতে হয়েছে। এখানে ঠিক মধুর কথা যদি আসে, আমি ওইটা বলবো না, হয়তো তারা ভালো উদ্দেশ্যেই সরকারের, বিশেষ করে ডক্টর ইউনূসের আহ্বানে গেছে, কিন্তু ছাত্র রাজনীতির যে মৌলিক বিষয়টা, আদর্শিক বিষয়, সেই কালচার ডেভেলপমেন্টে আমাদের এই দেশে ছিল, যে কারণে এইখান থেকে এক আধজন এদিক ওদিকে হলো, তারা কিন্তু তাদের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ছিল বলে আমাদের, কারণ এরাই পরবর্তীতে কি আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, বিভিন্ন রাজনৈতিক দলের এরাই কিন্তু আলটিমেট গিয়ে রাজনৈতিক দলের কাণ্ডারি হয়েছে, দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এখন আমি যদি এক এক করে নাম বলি, সবাই কিন্তু সামনে যায়, এক আধজন হয়তো ছাত্র রাজনীতি থেকে আসেন, এক আধজন। এই কথা কেন বলছে, মধুর মানে দিকে সব ঝুঁকে গেছে এমন না, এক আধজন থাকতে পারে না। আমি একটু পরিষ্কার করি, যারা আসতে চায় না আমি ফিল্টারিংটা কি আসলে না অবশ্যই রাজনীতিটা থাকতে হবে। যেমন রাজনীতি ছিল বলে, সরি টু সে, এখন যারা এই যে নতুন একটা দল করছে, যারা আন্দোলনে একটা বড় ভূমিকাও পালন করছিল, এদের পার্টিটা কিন্তু ইতিমধ্যে তারা বিলুপ্ত করবে। আমি পত্রিকায় দেখছি, আমি ঠিক জানি না বিলুপ্ত মানে কি আরেকটা দলের সঙ্গে একীভূত এরকম পত্রিকায় দেখছে। ওয়াই? তারা যদি মানুষের সমর্থন নিয়ে গণঅভ্যুত্থান করতে পারে, তাহলে তাদের দলকে এখন এতটাই অসহায়তার মধ্যে পড়লে আরেকটা দলের সঙ্গে মিশতে হবে। রাজনৈতিক বৈচিত্র্য তো থাকতে পারে না, এই কারণে তারা সম্পূর্ণ মনে হচ্ছে না। এই ছেলেগুলোই তো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারাই তো দাবি করছে যে অন্যরা কেউ ছিল না, আমরা এনাফ। আমি কোনো ক্ষেত্রে দেখেছি তাদের সাহসের উপর নির্ভর করে তো জাতি রাস্তায় নেমে আসছে। তাহলে এখন করতে হচ্ছে কেন? তারা ওই সমর্থনটা হারিয়েছে। কেন হারিয়েছে এই প্রশ্ন যদি আমি করি, তাহলে যে কথাগুলো আসবে সেগুলো উদ্রিক্ত কথা, অনৈতিকতার কথা। তো এরা ছাত্র রাজনীতি, এরা আমাদের অনুজ। আমরা মনে করি যে আমাদের জায়গা থেকেও ভালো দায়িত্ব তারা পালন করবে। ছাত্র অবস্থায় তারা দৃষ্টান্ত স্থাপন করছে, মন্ত্রী পদমর্যাদা ছাত্র করছে। ভালো না মন্দ ইতিহাস তাদের সেটা নির্ধারণ করবে। আমি শুধু এই কথাটা বলি, যেখানে আদর্শহীনতা থাকে, আদর্শিক ব্যাপার না থাকে, লক্ষ্য পরিষ্কার না থাকে, সেখানে স্লিপ করার সম্ভাবনা
ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি। মাথাটাও ঠিক থাকবে না, টাকার কাছে তারা খুবই নোয়ে যাবে, সুবিধার ক্ষেত্রে নোয়ে যাবে। আমাদের মধ্যে গেছে যে ছাত্ররা, ওই যে বাবলু সাহেবের কথা বললাম, আরও এক আধজন একটা সুবিধা পাইছে চলে গেছে, এমন যে নেই তা না। কিন্তু এখন বড় অংশটা যাদের উপর জাতি নির্ভর করতে চাইছে, আমরাও নির্ভর করতে চাইছি যে আমাদের পরবর্তীতে তারাই জাতির কাণ্ডারি হবে। কিন্তু আমার কাছে দুঃখজনক হলো, আমাকে বলতে হচ্ছে সেই জায়গাটা একটু ধাক্কা খাইছে। সেই জায়গাটা আরও পরিষ্কার হতো, ভালো হতো, সেটি যদি আমরা নির্বাচনে নিয়ে গিয়ে জাতিকে দাঁড় করাতে পারতাম, সবাই বুঝতে পারতো কে কোন অবস্থায় আছে। মানে ফেয়ার ইলেকশন হতে হবে। ওই যে পাতানো সাজানো গোজানো নির্বাচন অতীতে যেটা হয়েছে ওইভাবে নির্বাচন হলে হবে না, এটা ফেয়ার ইলেকশন হতে হবে, সবার ভোট অধিকার থাকতে হবে, নির্বিঘ্নে সে যেন ভোট দিতে পারে। তাহলে বোঝা যাবে আমরা এখন আমাদেরকে মানুষ কিভাবে দেখছে, কোন দলকে কোন নেতাকে কিভাবে দেখছে। জি, আমরা শেষ করব, শেষটা করতে চাই রুহিন হোসেন প্রিন্স একদম শেষ প্রশ্ন দিয়ে। সেটি হচ্ছে, এই যেমন আদর্শের কথা বললেন, রাজনৈতিক ক্ষেত্রে তো আসলে চর্চা যেমন জরুরি, তার একটা আদর্শ জরুরি, তেমনি প্রশিক্ষণটাও জরুরি। প্রশিক্ষণ কেন জরুরি আমি যদি বলি, এটা খুব স্পষ্ট যে শামসুজ্জামান দুদু ভাইদের যে দল, সেখানে যারা মিছিলে আসেন, তার ভিতরে যে আপনি জিজ্ঞেস করেন যে তারেক রহমানের 31 দফা বলার জন্য, এটা কিন্তু নিশ্চিত যে অনেকেই কিন্তু সেটি জানবেন না, না জানাটা দোষের না, কিন্তু ওই যে তার আদর্শ কিংবা প্রশিক্ষণটি নেই। আবার অনেকে যারা ধরেন পিয়ারে নিশ্চয়ই সোশ্যাল মাধ্যমে দেখেছেন যে পিয়ার কি বলেছেন যে অমুক চাই বলে আমিও চাই, অর্থাৎ তিনি না বুঝেই কিন্তু এক ধরনের এই যে অন্ধ অনুসরণ, সেটি না করে আসলে কি মনে করেন রাজনৈতিক দলের মধ্যে এই যে নতুন সুযোগটি তৈরি হয়েছে, সেখানে কর্মীদের বা যারা সমর্থক তাদের যে রাজনৈতিক প্রশিক্ষণ, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া, সেটি অনেক দিন ধরে অনুপস্থিত, তো সেটি জরুরি কিনা? না, এটা আপনি খুবই কারেক্টলি বলেছেন, এবং আপনি শুরুতে একটা এই প্রশ্নের সময় ফিল্টারিংয়ের কথা বলেছেন, এটা তো 100% ঠিক। কিন্তু আবার একটু আমি শেষ কথাটা বলেই এবার মাঝখানে কয়েকটা কথা বলি। ওই যে জায়গাটা, সে প্রশিক্ষণ বলেন বা ওরিয়েন্টেশন কোর্স বলেন বা ফিল্টারিং বলেন, যে যে শব্দ বলেন না কেন, তার মানে ইনভলভ করতে হবে। আমি আরও ছোট করে যদি বলি, কর্মীকে ইনভলভ করতে হবে, জনগণকে ইনভলভ করতে হবে। তা সেই কর্মীকে ইনভলভ এবং বা জনগণকে ইনভলভের পথটা কি আমরা কিন্তু অনেক দিন ধরে পারছি না। ধরেন যদি কোনো দলের ইচ্ছা থাকে, যাদের ইচ্ছা নেই আমি তাদের কথা বললাম না, পারছি না, তো আমরা গণতন্ত্রের পথেই তো হাঁটতে পারছি না। আপনার যদি পথটা মোটামুটি হয়, তাহলে আচ্ছা পথ পরিষ্কার করার জন্য আচ্ছা তুমি যাওয়ার সময় একটু উল্টাপাল্টা করতেছো, এইভাবে হাঁটতে ওইভাবে হাঁটতে হয় বলতে পারবো। সংকট হয়ে গেছে যে আমাদের এই যে অন্ততপক্ষে এই বুর্জুয়া গণতন্ত্রের পথে হাঁটা যদি কিছুদিনও করতে পারতাম, তাহলে দেখতেন এই দলগুলো হলেও এই কাজগুলো কিন্তু করতে পারতাম। প্রসঙ্গক্রমে একটু উদাহরণ না দিয়ে পারছি না, দুদু ভাইয়ের নিশ্চয়ই মনে আছে যে দেখেন, উনি তো আমাদের রাজনীতিতে কিন্তু ছাত্র আন্দোলনের সিনিয়র মানুষ। 80-র দশকে একটা সময় কিন্তু আমরাই, এই যে ধরুন কমিউনিস্ট পার্টি, আমি ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্র ইউনিয়নের অনেকে মনে করে লেখাপড়া একটু বেশি জানে, কিন্তু আমাদের সাথে করতে গেলে কিন্তু ফাইট করতে হলো। ওই জাসদ ছাত্রলীগ বলেন, মৈত্রী বলেন, এমনকি ছাত্র দলেরও কে কি চাই, বাঙালি জাতীয়তাবাদ কি, বাংলাদেশি জাতীয়তাবাদ কি, সমাজতন্ত্র কি, বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি। তাহলে এই আলোচনাগুলো কখন করা সম্ভব হবে? যদি আপনি ন্যূনতম একটা ডেমোক্রেটিক চর্চা থাকে। কিন্তু আপনি ডেমোক্রেটিক চর্চার জায়গায় ওই যে কথাটা বললেন যে মধুর লোভ বা ওইটা যদি প্রধান হয় এবং দৃশ্যমান যদি ওইটা হয়ে যায়, তখন কিন্তু এই চর্চাটা আপনি আকাঙ্ক্ষা করলেও পারবেন না। তাহলে আমরাও আজকে এইখানে যে কথাগুলো বললাম, আমার বিবেচনায় যদি গণতন্ত্রের পথে হাঁটার কাজটা কিছুটা হলেও আমরা করতে পারি, তখন আপনি যে আকাঙ্ক্ষার কথা বললেন, ওই আকাঙ্ক্ষা করে শুধু আমরা কর্মীদেরকে, যার যার দল তার আদর্শে উজ্জীবিত করার কাজটা শুধু কর্মীকে করব না, দেখবেন কিন্তু জনগণকে এর মধ্যে ইনভলভ করে জনগণের সচেতন স্তর বাড়াইতে পারবো। তার মধ্য দিয়ে কিন্তু আমরা দেশ, জনগণ এইটাকে শুধু আগানো না, আপনার আজকেও মাঝখানে যে প্রশ্ন ছিল যে আধিপত্যবাদী বন্য শক্তির উপরে নির্ভরতা কমানো যাবে কিনা, ওইটা তখনই যাবে যদি জনগণকে আমরা সচেতন করতে পারি। ওই পথেই আসলে হাঁটতে হবে। তাই ছাড়া দেখবেন বারবার আমরা হোঁচট খাবো এবং হতাশ হতে থাকবো।